আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথাবেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের প্রথম অধ্যায়, যেখানে আলোচনা করা হবে মূলত অনুসমতা নিয়ে। সো এই অনুসমতা বিষয়টা আমাদের বুঝতে হবে যে আসলে কি। তো চলো আমরা অধ্যায়টার একটু বেসিক থেকে চলে আসি। হ্যাঁ, সো কি কি এই অধ্যায়গুলোতে লাগবে, আমি যে যা যা লাগবে অধ্যায় জানতে, এই অধ্যায় পারার জন্য সবকিছুই শিখাবো এ টু জেড। তো প্রথমত দেখো, আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে অনুসমতা মডুলো বা সম্পর্ক। অনুসমতা মডুলো সম্পর্কটা প্রথমত আমাদের বুঝতে হবে এই জিনিসটা কি। তো অনুসমতার চিহ্ন তোমরা জানো যে যেখানে তিনটা সমান থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অনুসমতার চিহ্ন, যেটাকে আমরা ইংরেজিতে বলবো কনগ্রুয়েন্সেস। সো এটা তোমরা জানো। এখন আমরা একটু ব্যাখ্যাটা দেখি এবং ব্যাখ্যাটা অনুযায়ী বোঝার চেষ্টা করি যে আসলে বিষয়টা কি। তো আমরা ধরলাম যে এ বি যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা। খেয়াল করো যে এ বি যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। সো এ বি হচ্ছে যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা হতে পারে সেটা 5, এর মান ধরলাম 5, হতে পারে বির মান ধরলাম কত 10। তো যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা হতে পারে। আচ্ছা, এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। এম এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা নির্দিষ্ট কোশ্চেনে দেওয়া থাকবে তোমাকে। সেটা নির্দিষ্ট করে বলতে পারে, যে সেটা বলতে পারে 7, সেটা বলতে পারে 9, সেটা বলতে পারে 5, হোয়াটএভার, যে কোনো কিছু বলতে পারে, কিন্তু নির্দিষ্ট করে এম এর ভ্যালুটা, যেটা মডিউল থাকবে তার ভ্যালুটা ওখানে দেয়া থাকতে হবে। তো নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, তখন এ কে আমরা পড়বো, এ কে অনুসমতা বি মডুলো এম বলে। দ্যাটস মিন এই যে মহান যে বাক্যটা, এটাকে আমরা কিভাবে পড়বো, তাই না? সো এটাকে পড়ার সিস্টেমটা হচ্ছে যে এ কনগ্রুয়েন্স বি মোড এম, অথবা বাংলাতে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারবো এ অনুসমতা, এ অনুসমতা বি মডুলো এম। বুঝতে পেরেছো? এ অনুসমতা, খেয়াল করো এখানে বলা হচ্ছে প্রথমে বলবা এ, এই চিহ্নটার নাম অনুসমতা, তাহলে এ অনুসমতা, এরপরে যে অক্ষরের নাম কি বি, এরপরে মডুলো এম। আচ্ছা, দ্বারা একে প্রকাশ করা হয় যদি এবং কেবল যদি, খেয়াল করো সত্যটাতে, যে এ মাইনাস বিটা এম দ্বারা বিভাজ্য হয়। এখন কোশ্চেন হচ্ছে এ মাইনাস বিটা কোথায় পাইলাম, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো এ মাইনাস বিটা আমরা কোথায় পাইছি। আচ্ছা, সো এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এ মাইনাস বি সমান কে এম। আচ্ছা, এ মাইনাস বি সমান হচ্ছে কে এম, যেখানে কে বিলংস টু, এটা কিন্তু জেড, হ্যাঁ এটা হচ্ছে জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। তো এখানে কোশ্চেন হচ্ছে যে এ মাইনাস বি কিভাবে হলো, এটা কিভাবে হলো, এটা আমাদের একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে কে কোথায় থেকে আসলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেন এইটা, সেকেন্ড কোশ্চেন এইটা। তো চলো আমরা দুইটা কোশ্চেনের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে আমাদের সংজ্ঞাতে যেটা বলা আছে সেটা হচ্ছে এ কনগ্রুয়েন্স বি মডুলো এম, তাই না? এটা বলা আছে না সংজ্ঞাতে? আচ্ছা, এখন আমরা এই বি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, যে এ মাইনাস বি সমান, এখন আমরা যেহেতু কাজ করতেছি, সমাধান করতেছি, অতএব সমান চিহ্ন দেব। তাহলে দেওয়ার পর কি দাঁড়াচ্ছে, এখানে কি থাকে, অপোজিটে কি থাকে? অপোজিটে কিন্তু আমাদের শুধু মড এম থাকতেছে, তাই না? আচ্ছা, সেটা থাকুক। তার মানে আমরা বুঝতে পারলাম যে অপোজিটের প্লাস বিটা এ পাশে মাইনাস বি হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন গেল, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কে কোথায় থেকে আসলো। আচ্ছা, তো এটার জন্য খেয়াল করো, বিভাজ্য নামে একটা শব্দ আছে, আমাদের এই রাশিটাকে বিভাজ্য করতে হবে। সো মডুলো এম এর কাছ থেকে এখন তাহলে আমাদের সেটা দেখতে হবে। তো সেটা খেয়াল করো যে এ মাইনাস বি, এই যে মডুলোর যে এমটা সেটা অপোজিটে এসে ভাগ হবে। মডুলো এম মানে সেটা বিভাজ্য বোঝাচ্ছে, তার মানে অপোজিটে এসে সেটা ভাগ হচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? তো আমরা একটু জিনিসটা আসলে এটা হওয়ার পর যে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে, এটা আমি একটু সংখ্যা দিয়ে বোঝাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি দুইটা সংখ্যা নিচ্ছি, দাঁড়াও। আমাদের সেকেন্ড কোশ্চেন আনসার কিন্তু আমরা এখনো পাইনি, কে কোথায় থেকে আসলো, তাই না? তো ধরো আমি এর ভ্যালু নিলাম কত, এর ভ্যালু নিলাম 17, তোমাদের বই এরকম একটা ভ্যালু দেওয়া আছে, আমি সেটাই নিচ্ছি বোঝানোর জন্য। তাহলে সমান, আচ্ছা -2 নিলাম, মানে আচ্ছা আগে কোশ্চেনটার মতো করে আমরা বুঝে নিই তাহলে ভালো লাগবে।
আচ্ছা এর ভ্যালু কত খেয়াল করো, এর ভ্যালু হচ্ছে 17, কনগ্রুয়েন্সেস বির ভ্যালু নিলাম 2, সো মোট এখানে দেওয়া এম এর ভ্যালু 3 দেওয়া। এটা হচ্ছে ধরো আমাদের একটা কোশ্চেন। এখন এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো আমরা সমাধান যখন করতেছি তখন 17 প্লাস টু অপোজিটে এসে মাইনাস, এ পাশে এসে মাইনাস হলো, আর মোট 3 যেটা বিভাজ্য হয় মানে ভাগের কাজ করে, তার মানে সেটা এসে কি হলো ভাগ হইলো। তো আলটিমেটলি আমার ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, ভ্যালুটা দাঁড়াচ্ছে 17 থেকে 2 গেলে কত হয় 15 ভাগ হচ্ছে 3, তার মানে 5। তাহলে এই জায়গাটুকুকে সমাধান করে আমি পাচ্ছি কত 5। তো এখন একটু লাইনটাকে খেয়াল করবো, আমি লাইনটাকে কিভাবে লিখি দেখো, এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, এটা বুঝতে পারলে আমাদের জন্য সোজা লাগবে ম্যাথগুলা। সো এটা জিনিসটা কি একটু দেখি আমরা। হ্যাঁ, তো এই লাইনটার থেকে আমরা পরের লাইনে যাচ্ছি, তার মানে আমাদের কাজটা কেমন হচ্ছে যে 17 মাইনাস 2 ভাগ কত 3 সমান কত পাচ্ছি আমরা 15 ভাগ 3 সমান কত পাচ্ছি 5। তার মানে আলটিমেটলি ভ্যালুটা আমাদের কত হচ্ছে 5। এখন ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই জায়গাটাকে এভাবে দেখো যে 17 মাইনাস 2 ফাইন, খুব ভালো, সমান 5 এর সাথে এই যে 3 কে আমরা যদি আমরা গুণ করি, আর গুণন, এই 3 কে যদি আর গুণ করি তাহলে সেটা 5 এর সাথে থাকে না। আলটিমেটলি কিন্তু এভাবে লেখা যায়, অর্থাৎ এই যে সমীকরণের আকারটা সেটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো, অর্থাৎ এই যে উত্তর যে 5, এটার যদি আমরা কাজ করি তখন কিন্তু উত্তর 5ই বের হবে। তো এখানে যে এই যে নতুন যে পদটা আসলো এটাকে বলা হচ্ছে কে, আর কেটাকে বলা হচ্ছে জেটের সদস্য। তো আমরা তো জানি জেটের ভ্যালু -1 থেকে মাইনাস ভ্যালু থেকে প্লাস ভ্যালু সকল ভ্যালুগুলাই জেটের ভ্যালু বিলংস করে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যাগুলা। তার মানে দেখো কে কিন্তু একটা পূর্ণ সংখ্যা, বুঝতে পেরেছো কি? তাহলে আলটিমেটলি দেখো তোমরা যে কে একটা পূর্ণ সংখ্যা, আমাদের এখানে যে ভ্যালুটা এসেছে 3 সেটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা এসেছে। তার মানে বুঝতে পারতেছি যে আমরা যে কে এম তো ভালো, এম এর মান কত, এম এর মান তো 3 দেয়া, এই যে দেখো 3 দেয়া, আর কে এর ভ্যালু আমরা কত পেলাম কাজ করার পর 5। তো কাজ করার পর যেটা হয় সেটাই হচ্ছে কে এর ভ্যালু, যেটা হচ্ছে কিন্তু জেটের সদস্য। সো আমি মনে হয় বেশি কথা বলে ফেলেছি বোঝানোর জন্য, এত কথা বলার দরকার ছিল না, কারণ তোমাদের অনার্সের টাইম গুলা খুবই গুরুত্বপূর্ণ, আর আমি আমার সকল ক্লাস নেওয়ার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেখো এরপরে বুঝতে হবে, যেহেতু প্রথম অধ্যায়গুলো একটু গুরুত্বপূর্ণ হয়, এগুলা বুঝলে পরের যে চ্যাপ্টার গুলা থাকে সেগুলোতে আমরা একটু সুবিধা পেতে পারি। তো এই জিনিসটা আমাদের গেল, আমরা আরেকটা জিনিস বুঝি। হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, সো আমাদের সমতুল্য সম্পর্কটা কি? আচ্ছা, এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝি। দেখো খেয়াল করো, এটা বোঝার আগে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে, আমরা যখন অনুসমতা পড়বো বা কনগ্রুয়েন্সেস পড়বো এই অধ্যায়ে, তখন সম্পর্কের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সম্পর্ক 4 প্রকার। কয় প্রকার বলো তো? তখন সম্পর্কটা 4 প্রকার। এই অধ্যায়ে যখন আমরা এটা পড়তেছি তখন সম্পর্কটা কয় প্রকার আমরা পাচ্ছি 4 প্রকার। অনুসমতাটার সম্পর্ক যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 4 প্রকারের সম্পর্ক হবে। এখানে কি কি সম্পর্ক হবে? নাম্বার 1 সম্পর্ক হবে আয়নায় আমার প্রতিচ্ছবি দেখা। আমি আয়নাতে কাকে দেখবো? আমাকেই তো দেখবো, অন্য কাউকে তো দেখবো না, নাকি? হ্যাঁ, তোমরা যারা মগ্ন থাকো অন্য কারো নেশায়, তারা হয়তো আয়নার সামনে অন্য কাউকে দেখতে পারো, হটেবার। তো যাই হোক, আয়নাতে আমরা আমাকেই দেখবো, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট বলে স্যার আয়নার সামনে দাঁড়ালে তো রিফ্লেক্সিভ, আমি অন্য কিছু দেখি। তুমি দেখতে পারো, হ্যাঁ, দেখতে তো সমস্যা নেই। তো যাই হোক, প্রথমত আয়নার সামনে দাঁড়ালে আমরা আমাকে দেখবো, আমার প্রতিচ্ছবি দেখবো। তো সেটাই হচ্ছে এখানে কনগ্রুয়েন্সের ফার্স্টে আমরা রাখবো সেটাকে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, মানে আমার প্রতিচ্ছবি যেটা আর কি। সো রিফ্লেক্সিভ যেটা আমাদের প্রতিচ্ছবি। আচ্ছা, নাম্বার 2 যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সিমেট্রিক। নাম্বার 3 যেটা দেখবো, আমি সিমেট্রিক কি এটা বোঝাচ্ছি, দাঁড়াও। নাম্বার 3 যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্রানজিটিভ। হ্যাঁ, পড়াশোনাটাকে একটু আনন্দ করে করতে হবে, তাই না? গণিত তো একটা মজার সাবজেক্ট, গণিত হচ্ছে বিজ্ঞানের রানী। তো রানীকে তুমি যদি রসকস না দিয়ে পড়ো তাহলে কি মজা পাবা বলো তো? রানীকে পড়তে হবে সেইভাবে মজা করে। গণিত কিন্তু একটা রয়্যাল সাবজেক্ট, সো রয়্যাল সাবজেক্টে ফিল রয়্যাল ভাবে নিতে হবে, তাই না? আচ্ছা, তো গণিত যে আমাদের গদ বাঁধা নিয়ম, স্যার অঙ্ক করাচ্ছে, করতেছি, হ্যাঁ, জাস্ট খালি মাথার উপর দিয়ে যাচ্ছে বা ঢুকাতেছি, কিছুদিন পর ভুলে গেলাম। এইভাবে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গণিত শিক্ষাটা না আমাদের যে জীবনের পর্যায়ে যে এটাকে আমরা শৈল্পিক পর্যায়ে রূপ দিব, মানে শিল্পী পর্যায়ে রূপ দিব, একটা আর্টিস্ট পর্যায়ে একটা রূপ দিব,
তো আমরা কিন্তু এটা করি না বা পারি না, কারণ আমরা গণিতটাকে গতানুগতিক ধারায় শিখতে চাই। একজন টিচার শেখাচ্ছে, অঙ্ক করাচ্ছে, বেসিকটা কিভাবে হলো কিভাবে না আসলো আমরা এগুলো বুঝতে চাই না। আর যদি আমাদের দেশে অনেক ভালো ভালো কোয়ালিটিফুল অনেক টিচার আছে, তারা অনেক ভালো পড়ায়। তো দেখো আমাদের ভালোটা নিতে হবে সবসময়, সে যেই পড়াক। ট্রানজিটিভ, এরপর হচ্ছে অ্যান্টি ট্রানজিটিভ। অ্যান্টি ট্রানজিটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই 4 ধরনের সম্পর্কটা পাবো। কয় ধরনের সম্পর্ক পাচ্ছি খেয়াল করো? 4 ধরনের। রিফ্লেক্সিভ পাচ্ছি, সিমেট্রিক পাচ্ছি, ট্রানজিটিভ পাচ্ছি, আর একটা অ্যান্টি ট্রানজিটিভ পাচ্ছি। 4 ধরনের সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম ডিয়ার স্টুডেন্ট। সো এখন খেয়াল করো যে 4 ধরনের সম্পর্ক যেটা আসলো, এখন আমরা যে কাজটা করব, আচ্ছা এগুলোর একটু আগে বাংলাটা জেনে নেই। সো এটা হচ্ছে আত্মিক বা প্রতিচ্ছবি, আমার যাই বলো না কেন আমার প্রতিচ্ছবি, ঠিক আছে। সিমেট্রিক মানে প্রতিসম। সিমেট্রিক মানে কি? প্রতিসম। প্রতিসম মানে কি? ওই যে তাকে দেখা, আয়নাতে দাঁড়াইলে আমি তাকে দেখি, অর্থাৎ এ বি। সো আরেকটা হবে বি এ, মানে আমি তুমি, তুমি আমি, একই কথা। হ্যাঁ, সো আমি তুমি, তুমি আমি, আগের যুগ বাংলা সিনেমার মতো, আমি খেলে তার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সংক্রমী, যেটা হচ্ছে ট্রানজিটিভ। সো ট্রানজিটিভটা খেয়াল করো, এটা হচ্ছে বাংলাটা হচ্ছে সংক্রমী বা অন্তর্বর্তী। অন্তর্বর্তী। সো এটা কেমন হবে? এটা হচ্ছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার হবে এ বি হবে, হ্যাঁ, বি সি হবে, আর হবে সি, আচ্ছা ট্রানজিটিভ না, হ্যাঁ সি হবে এ, অর্থাৎ এটা বি হবে, বিটা সি হবে, সিটা এ হবে। সো এই প্রসেসে যখন আগাইতে হবে, ডিটা হবে পরের পথ। সো এইভাবে যদি আরো পথ থাকে সে এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন অ্যান্টি ট্রানজিটিভটা কি হবে? অ্যান্টি ট্রানজিটিভ অসংক্রমী, মানে এটা বিপরীত। সো অসংক্রমী সেটা কেমন হবে সেটা খেয়াল করি। এ বি, আরেকটা ধরো আছে বি সি, এমন আছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি যে এ সমান বি। এ সমান কি লিখতে পারি? বি। সো এটাই হচ্ছে অ্যান্টি ট্রানজিটিভ, যেটা আমাদের লাগবে না, আমাদের মূলত লাগবে হচ্ছে এই তিনটাই। সো এই তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তিনটা কি? যে একটা আত্মিক, আমি আমার প্রতিচ্ছবিটা দেখতে পারবো, আর একটা হচ্ছে প্রতিসম, যেটা সিমেট্রিক, যেটা হচ্ছে আমি হব তুমি, তুমি হব আমি। সো এরকম ট্রানজিটিভটা হচ্ছে আমি হচ্ছে তুমি, তুমি হচ্ছে সে, সে হচ্ছে তারপরে সে। সো এই টাইপের আর কি। তো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো সম্পর্কটা। এখন আমরা একটু এর আগের মানে একটা এক্সাম্পল দিয়ে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার ট্রাই করি। সো এজ এ ফার্স্ট আমরা যে এক্সাম্পলটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এর ভ্যালু নিলাম, একটা সেট নিলাম, সেই সেটটা হচ্ছে 1 2 3 সেট, যেখানে আমরা সেটাকে ক্রস গুণন করলাম, এ গুণন এ। ক্রস গুণন করলে তোমরা জানো যে এই অন প্রথমে এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ, আবার এটার সাথে গুণ। দেখো গুণগুলা ক্লিয়ার কিনা। আবার 2 দ্বারা এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে, আবার 3 দ্বারা এটা এটা এটা, সব আমরা গুণ করে নিলাম, এগুলো তোমরা জানো। আচ্ছা, এখন আমরা এই পদগুলো যে পাইলাম, আমরা এখন দেখব যে এই পদগুলোর মধ্যে কোনগুলো রিফ্লেক্সিভ, কোনগুলো সিমেট্রিক, কোনগুলো ট্রানজিটিভ। সো ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো, অন অন, অন কাকে দেখতেছে? অন অন কে দেখতেছে, অর্থাৎ অন কে যদি তুমি আয়নায় ফেলাও সে অনই হয়ে অনই থাকতেছে, টু তো আর হচ্ছে না। সেম ভাবে 2 2 3 3, তো একই রকম হলে সেটা রিফ্লেক্সিভ, প্রতিচ্ছবি, অবিকল। আচ্ছা, এখন খেয়াল করো সিমেট্রিক। তো সিমেট্রিক জিনিসটা কি? আচ্ছা, আরেকটা কথা বলি যে আয়নায় অনেক সময় উল্টাও দেখি, বিষয়টা কিন্তু ওইটা আনা যাবে না। হ্যাঁ, সো উল্টা দেখা দেখির বিষয় আনা যাবে না। জাস্ট তুমি সরাসরি জিনিসটা যেটা খেয়াল রাখবা, যে রিফ্লেক্সিভ যেটা 2 কখনো 3 হতে পারতেছে না, এরকম। আচ্ছা, সো সিমেট্রিক যেটা কি? সেটা হচ্ছে 1 হবে 2, 2 হবে 1। বুঝতে পেরেছো? মানে আমি হব তুমি, তুমি হবা আমি, মানে আমি তুমি, তুমি আমি, উল্টাটা। আর ট্রানজিটিভটা কি? পরিবর্তনশীল হতেই থাকবে। আমি হলাম তুমি, তুমি হলো সে, সে হলো তারপরে সে, এরকম। অন হবে 2, অন হবে 3, 2 হবে 3, এই টাইপের ভাবে চলতে থাকবে। অথবা এটাকে আমরা উল্টা ভাবে বলতে পারতাম যে 3 হবে অন, অন হবে 2, 2 হবে 3, 3 হবে অন, এইভাবে। আচ্ছা, এটা যদি না বলি, আবার এটা বললে কিন্তু তখন সেটা এই যে এর মধ্যে চলে যাবে, সিমেট্রিকে চলে যাবে। বুঝতে পেরেছো? মানে যদি এরকম হয় আর কি, আমরা যদি এভাবে বলতে চাই যে অন 3, 3 অন, তাহলে এটা কিন্তু সিমেট্রিক হলো, কারণ আমি তুমি, তুমি আমি হয়ে গেলাম। তখন কিন্তু আর হবে না, তখন এই পদটা কিন্তু বাদ যাবে। তখন কিন্তু আমরা আলটিমেটলি এই পদটাকে আর নিতে পারবো না। এই যে এই পদটা যেটা আমরা এটা নিতে পারবো না। তখন এই 3টা পদের কথা আমি বললাম যে এটা ট্রানজিটিভ হবে কিনা।
বুঝতে পেরেছো? সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূলত বেসিক ছিল ডিয়ার স্টুডেন্ট। সো বেসিক গুলো যদি ক্লিয়ার হয়, এই অধ্যায়ের 2-3টা ম্যাথ আছে, আর একটা আমাদের বেসিকের জন্য আর একটু ভালো বোঝার জন্য আমাদের একটু উপপাদ্য করতে হবে, করলেই এই অধ্যায় দেখবা তোমাদের জন্য খুব ইজি লাগবে। সো থ্যাংক ইউ।